দিল্লির যন্তর মন্তরের সাম্প্রতিক যুব আন্দোলন গোটা দুনিয়ায় খবরের শিরোনামে এসেছে জেন জি মুভমেন্ট হিসেবে। এই যুব আন্দোলন কিন্তু থামেনি। দেশের প্রধান বিচারপতির একটা আরশোলা মন্তব্যকে কেন্দ্র করে যে ব্যঙ্গ শুরু হয়েছিল অনলাইন, সেটা ককরোচ জনতা পার্টির নাম নিয়ে একটা বিরাট যুব শক্তিকে একজোট করেছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাতে ক্ষান্ত হয়নি, তারা এরপর স্কুল ঠিক করার অভিযান শুরু করেছে এবং আমরা দেখছি যে জেন জির পাশাপাশি জেন আলফা যাদের বলি, অর্থাৎ ক্লাস 4, 5, 6, 7, 8 এর ছেলে মেয়েরা, তারা স্কুলে যাওয়ার রাস্তা ঠিক করা, স্কুল ঠিক করা, টিচার কম থাকার জন্য, খাবার না থাকার জন্য তারা আন্দোলন করছেন। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গায় ছোট ছেলে মেয়েরা রাস্তা অবরোধ করছে, জেলা শাসকের কাছে ধর্ণা দিচ্ছে। এখানে কি আমাদের একটা রাজনৈতিক যে পরিস্থিতি আমরা গত 12 বছরে দেখে এসেছি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর, তাতে কি কোনো বদল হচ্ছে? আমরা কি একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি? এরপরে কি রাজনীতির ভাষা বদলে যাবে? এই বিষয়টাকে একটু ভালোভাবে বুঝতে এসেছি সিনিয়র সাংবাদিক শিখা মুখোপাধ্যায়ের কাছে। শিখাদি, জেন জি তারপরে জেন আলফা, আমরা দেখলাম যে বাঁকুড়ায় ইন্দাসে গিয়ে ককরোচ জনতা পার্টির আশুতোষ রাঙ্কা কি বলছেন, এসএফআই, আইসা তারা সবাই চলে গেল, কংগ্রেসের প্রতিনিধি দল গেল। এই ককরোচ জনতা পার্টি আন্দোলনে যোগ দিয়েছিল আব্দুল, তার জন্য তার উপর হামলা হলো, তার বাবার উপর হামলা হলো, বাবার মৃত্যু হলো। ক্ষতিপূরণ নয়, আব্দুল বলছে আমার বাবার নামে একটা ভালো স্কুল তৈরি করে দাও, আন্তর্জাতিক মানের একটা স্কুল তৈরি করে দাও। আমরা কোনোদিন দেখিনি এরকম স্কুলের জন্য, শিক্ষার জন্য এত ছেলে মেয়ে রাস্তায় নামছে। এটা কি একটা পরিবর্তনের সূচনা মনে হচ্ছে, নাকি এটা নিয়ে আমরা একটু বেশি বাড়াবাড়ি করছি? আমার তো মনে হয় এটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। আমাদের দম বন্ধ হয়ে আসছিল, আর আমরা যারা, যাদের ধরো আমি 70 পার হয়ে গেছি, আমরা যখন ওই বয়সের ছিলাম, তখন আমাদের অনেক আশা ছিল যে একটা বিরাট পরিবর্তন আমরা আনবো। আমরা পারিনি। কিন্তু এখন যখন দেখছি যে নতুন জেনারেশন জেন জি এবং তার সঙ্গে সঙ্গে জেন আলফা এগিয়ে আসছে, বলছে যে আমাদের দেশ আমরা এইভাবে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং অনেক ইমপ্রুভমেন্ট চাই, এবং তারা স্পেসিফাই করে দিচ্ছে তারা কি চায়। তারা শুধু ভাষা কথা বলছে না, তারা বলছে আমরা এই জিনিসগুলো চাই। এই যে কথাগুলো, এটা কিন্তু অনেক দিন অপেক্ষায় ছিল আমাদের দেশ, যে মানুষ কখন তাদের নিজের কথা নিজে বলতে শিখবে। ঠিক, প্রতিনিধির মাধ্যমে আমরা কিন্তু চাইছি না কথা বলতে, আমরা সরাসরি কথা বলতে চাইছি, কারণ আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, আমরা আমাদের নিজেদের সুযোগ সুবিধের কথা বলতে চাইছি। এখন এইটা আমার কাছে মনে হয় যে স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমরা মনে করলাম যে আমরা গণতান্ত্রিক দেশ হব, রিপাবলিক অফ ইন্ডিয়া, কনস্টিটিউশনেও তাই লেখা। কিন্তু আসল অর্থে স্বাধীন হওয়া এবং তার মধ্যে দুটো কথা আছে। একটা হলো যেটা মোদিজি বলেন কিন্তু উনি বোঝেন না, আর তার আগের জেনারেশন একইভাবে বলেছে, কিন্তু তারা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা জানতো না, বা সেরকম ভাবে চিন্তাও করেনি। সেটা হলো যে টু বি রেসপন্সিবল অ্যাজ এ সিটিজেন। আমি আমার দায়িত্বে আমি এই কাজগুলো করাতে চাই, তার জন্যে আমি এক ধরনের প্রোটেস্ট করব, এক ধরনের দাবি রাখবো, এবং সেখানে কোনো রাজনৈতিক ব্যাপার নয়, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি যে আমার এই জিনিসগুলো করে দাও। এই যে নিজের ব্যাপারে একটা সচেতনতা, এই যেটা এসেছে, এটা একটা পরিস্থিতির মধ্যে এটা এসছে, একটা রিয়াকশন হিসেবে। যেটা তুমি বললে যে চিফ জাস্টিস একটা বললেন, তাতে লোক ছেলে মেয়ে চেপে গিয়ে বললো যে আমরাও ককরোচ, চলো সবাই ককরোচ এক জায়গায়, সবাই
এক জায়গায় হয়ে যায়। এই যে ব্যাপারটা, ধরো 15ই আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী বললেন দিমাগি নকশাল। हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा। এক তো দিমাগি জনতা পার্টি হয়ে গেছে, দিমাগি নকশা জনতা পার্টি হয়ে গেল সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু তাছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে এখন সবাই হাসাহাসি করছে, বলছে যে অ্যাটলিস্ট আমাদের তো দিমাগটা আছে। এক্স্যাক্টলি। তুমি দেখো প্রত্যেকটা ম্যাচিওর ডেমোক্রেসিতে কিন্তু নাগরিকের সঙ্গে ক্ষমতার যা সম্পর্ক, এটা কিন্তু এই লেভেলে। মাই বাপ বলে ক্ষমতার দিকে তারা তাকায় না, ঠিক, এরাও কিন্তু তাকাচ্ছে না। কিন্তু এই যে ভয়টা ভেঙে গেল, এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং তাকে কেন্দ্র করে যন্তর মন্তরে জমায়েত এবং 20 তারিখ যে পুলিশের ওই রকম লাঠিচার্জ, এবং তারপরেও এত কাতারে কাতারে ছেলে মেয়ে এসে ভিড় করলো যন্তর মন্তরে। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন। 12 বছরের নরেন্দ্র মোদী জমানায় আমরা এই জিনিস দেখিনি। এই যে তারপরে ছেলে মেয়েদের ভয়টা ভেঙে যাচ্ছে, তারা মিম বানাচ্ছে, তারা নানা রকমের পোস্টার নিয়ে আসছে, এবং এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই একটা বার্তা যে এভাবে চলবে না, ভয় দেখানোর রাজনীতি আর চলবে না। শুধু ভয় দেখানোর নয়, তোমাকে আমি ওইরকম সমীহ শ্রদ্ধা এক্স্যাক্টলি মাই বাপ বলে এটা কিন্তু খুব, আমার মনে হয় খুব হেলথি ফর আ ডেমোক্রেসি। ঠিকই, কিন্তু এটা আমরা এতদিন দেখিনি। মানে ধরুন সরকারকে অ্যাকাউন্টেবল করা বা অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, এই দাবিতে আন্দোলন হচ্ছে এবং আমি রেসপন্সিবিলিটি নিয়ে তোমার কাছে সেই অ্যাকাউন্টেবিলিটি ডিমান্ড করছি। ঠিক, মানে আমি তো নিজের দায়িত্বে তোমার কাছে হিসেব চাইছি, তোমার কাছে আমি একটা এক্সপ্লেনেশন চাইছি। এতবার প্রশ্ন ফাঁস হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, কোনো দায় কেউ নিচ্ছে না। এইবারে যে ছেলেমেয়েরা বলছে না দায় নিতে হবে, দায় নিতে হবে, এবং আমরা এই ধরনের জোচ্চুরি আর সহ্য করব না। এই যে আমি সহ্য করব না বলার জন্যে যে ধরনের কনফিডেন্স লাগে, যে ধরনের সাহস তো লাগেই, কিন্তু কনফিডেন্স যেটা লাগে, আমার কথা তোমাকে শুনতে বাধ্য করতে। তার কারণ আমার প্রতিনিধিত্ব করছো তুমি, তুমি আমার 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 চেয়ে বড় নাও, আমার চেয়ে তোমার ক্ষমতাটা আমি তোমাকে দিয়েছি। এই যে আমার ক্ষমতা আমি তোমার কাছে ট্রান্সফার করে দিয়েছি, যার ভিত্তিতে তুমি এই কাজগুলো করছো। যদি তুমি সেই কাজগুলো ঠিক করে না করো, তাহলে তার দায় এবং তার হিসেব আমি তোমার কাছ থেকে নেব। এইটা যে ব্যাপার, এইটা একটা হিউজ শিফট ইন পিপলস কনসিয়াসনেস বলবো। মানুষের সচেতনতার মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, এবং আমার কাছে সেটা ভীষণ মানে কি বলবো দারুণ লেগেছে। রাঁচিতে আমি হঠাৎ দেখলাম যে একটি ছেলে, ওই যখন প্রোটেস্ট মার্চ হচ্ছে, আন্দোলন, মানে তারা ব্যারিকেডের সামনে, তখন সে একটা বই, টেক্সট বুক হাতে করে নিয়ে বলছে যে এই টেক্সট বুকে যা যা লেখা আছে সেটা কি তোমরা বোঝো? মানে লিটারালি হোল্ডিং দ্য বুক। ও কনস্টিটিউশনের দিকেই যায়নি, টেক্সট বুক ধরে ও লোককে বোঝাবার চেষ্টা করছে। এখন ব্যাপারটা এই যে অ্যাসার্শন, এটা একটা হিউজ কনসিয়াসনেসের ডিফারেন্স, এটা একটা ম্যাচুরিং হচ্ছে। কিন্তু এটা কিভাবে হলো? মানে ধরুন আমি বলছি যে টেকনোলজির জন্য নেট ঘেঁটে তারা কিন্তু আগাগোড়া বলে যাচ্ছে যে আমরা নেট ঘেঁটে আমরা অনেক বেশি শিখেছি দেন এনিথিং এলস। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এই আন্দোলনের যে ভাষা, সেই ভাষাটার এতটা প্রভাব তৈরি করতে পারবে যে এই যে আমাদের কনভেনশনাল ওয়েতে যে রাজনীতিটা আমরা দেখে আসছি, রাজনৈতিক দলগুলো তারা তাদের ভাষা পরিবর্তন করতে পারবে, ভাবনা চিন্তায় পরিবর্তন আনতে পারবে? কারণ তারা দিশাহারা, যেটা বোঝা যাচ্ছে তারা বুঝতে পারছে না কিভাবে কন্ট্রোল করবে।
তাদের কন্ট্রোল করতে হবে না, তারা কন্ট্রোল এটাকে করতে পারবে না। কিন্তু ওরা চেষ্টা করছে। আপনি না, ভাবুন, চেষ্টা 5 তো মাসের করবে। মধ্যে 1,95,000 আপনার কন্টেন্ট ইন্টারনেট থেকে তারা ব্লক করেছে, তার মধ্যে 1 লাখ হচ্ছে ইনস্টাগ্রামে। এইভাবে সরকার কিন্তু চেষ্টা করছে যত আন্দোলনের। বেশি, শোনো, এটা হলো আমাদের মতো বুড়ো লোকেদের ভুল, এবং সচেতন নই বলে আমাদের ভুল হচ্ছে। সচেতন হলে এটা হতো না। খুব সহজ একটা ব্যাপার। এই এই ইনস্টাগ্রাম বলো, টিকটক বলো, এক্স বলো, বা যেটাকে টুইটার ছিল আগে, বা এরকম অনেক অনেক আছে আরো। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের, মানে কোনো রকম ভাবে আমরা এটাকে বোঝার চেষ্টা করি, এটাতে কাজ করার চেষ্টা করি, বা এটার মধ্যে দিয়ে কমিউনিকেট করার চেষ্টা করি। দিস ইজ দেয়ার টেকনোলজি, দিস ইজ দেয়ার ওয়ে অফ কমিউনিকেটিং। তুমি এদের বন্ধ করো, দে উইল গো টু দ্য ডার্ক ওয়েব। কিন্তু এর পাশাপাশি আমরা দেখছি রাহুল গান্ধী এই ছাত্রছাত্রীদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছেন, ছাত্রকে গুঞ্জ করছেন উনি বিভিন্ন জায়গায় গিয়ে, এবং সেখানে হিউজ, মানে প্রচুর ছেলে মেয়ে আসছে। ককরোচ জনতা পার্টি তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি হতে চাইছে না, তারা বলছে আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। এদের যে আন্দোলন এবং সুপ্রিম কোর্টের তারপরে যে এই পুলিশের বাড়াবাড়ি, তা নিয়ে তদন্তের জন্য, সেইটার জন্য যে একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা ইত্যাদি, বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ধরনের বক্তব্য আমরা শুনছি, কোথাও কিছু কি একটা বদলের আপনি আভাস পাচ্ছেন? শোনো, বদল তো হবেই। তার কারণ যখন একটা জেনারেশন মুখ খুলতে আরম্ভ করে, তাদের নিজেদের মতো করে কথা বলতে আরম্ভ করে, তখন কিন্তু সবকিছুতেই একটা বিরাট চেঞ্জ আসতে থাকে। এবং আমাদের জেনারেশনে আমি সেটা দেখেছি। কারণ আমরা হলাম সেই জেনারেশন যারা 1975-এ ইমার্জেন্সির সামনাসামনি মুখোমুখি হয়ে আমাদের ম্যাচিউরিটি, পলিটিক্যাল ম্যাচিউরিং, আমাদের ইনভলভমেন্ট ইন দ্য পলিটিক্যাল প্রসেস, সেটা হতে পারে থ্রু আলোচনা, সেটা হতে পারে থ্রু অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টিসিপেশন, হোয়াট এভার ইট ইজ, যেভাবেই হোক না কেন। কিন্তু 75-এর জেনারেশনের একটা চেঞ্জ তো তারা এনেছিল। আজকের পরিস্থিতিটা এই জন্য ভিন্ন, একটা ভীষণ রকম হিন্দু মুসলিম ডিভিশন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো, যে 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 পার্টি, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল বলতে পারে প্রকাশ্যে মিটিং করে যে দেশ के गद्दारों को गोली मार सालों को, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আমরা আর কি এক্সপেক্ট করব? তারা তো এইভাবে, তারা ডিভিসিভ পলিটিক্স করে, তারা এই ডিস্টিংশন, ডিফারেন্সিয়েশন, ডিসক্রিমিনেশন, ডিভিশন ছাড়া তারা বাঁচতে পারবে না। কারণ এটাই হলো তাদের চরিত্র। আদারিংটা জরুরি, ভীষণ জরুরি, আদারওয়াইজ দে ডোন্ট এক্সিস্ট। রাজস্থান বলুন বা মধ্যপ্রদেশ বলুন বা উত্তরপ্রদেশ, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ছেলেমেয়েরা যে এইভাবে নামছে, তার কারণ আমাদের মনে রাখতে হবে, বাচ্চাগুলো তো স্মার্টফোন দেখছে, তারাও তো এনকারেজড হচ্ছে। যদি কলেজের ছাত্রছাত্রীরা এইভাবে তাদের দাবি দেওয়া করতে পারে, তাহলে আমরাই বা পারবো না কেন? আমরা করবো না কেন? সিম্পল। কারণ এই যে আমরা যে বঞ্চিত হচ্ছি, আর এই বঞ্চিত হওয়াটাকে আমরা যে মেনে নিতে পারছি না, মানে এটাই ভবিতব্য বলে মেনে নেব না, না, ওরা মানতে পারছে না। এইটা ওরা কিন্তু ওদের আগের মানে জেনারেশন জেন জি কিন্তু তাদের সেই পথটা দেখিয়েছে, সাহসটা দিয়েছে। এক্সাম্পল ওরাও করেছে, ওরা রাস্তায় নেমেছে, আমরাও নামবো। আমাদের ওপরে তো বুলডোজার চালাবে না, এটা তো ওরা জানে ঠিকই। কিন্তু আমি জিজ্ঞেস করবো যে এর ফলে আমাদের রাজনৈতিক ছবিটা কি বদলাবে? মানে খুব দ্রুত কোনো পরিবর্তন দেখবো, নাকি এটা যেরকম চলছে তারপর আস্তে আস্তে সীমিত হয়ে যাবে, তারপর যে যার মতো চলে যাবে নিজেদের কাজে? সবই হতে পারে, কারণ এটা তো আমাদের দেশ, যেখানে চেঞ্জ হ্যাপেন্স ভেরি স্লোলি এবং খুব
খুব সাইলেন্টলি চেঞ্জটা হয়। আমি আমার অনেক বন্ধুকে, অধ্যাপক যারা, তাদের আমি জিজ্ঞেস করেছি, ক্লাসে তো তোমরা এত বছর ধরে আমাকে বলে যাচ্ছ যে যারা ক্লাসে আসছে তারা ভীষণ বোকা বোকা মুখ করে বসে থাকে, কোনো ইন্টারেস্ট নেই কিছুতে, তোমরা কি বুঝতে পেরেছিলে যে তারা এত বুদ্ধিমান? তো বললো না, অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, হয়তো দু একজন ছিল। দু একজনের তো প্রশ্ন নয়, এরা কেউ তোমার জেএনইউ থেকে নয়, প্রেসিডেন্সি থেকে নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নয়, দিল্লি ইউনিভার্সিটির এলিট কলেজের থেকে নয়, কিচ্ছু না। তারা ডিস্ট্রিক্ট লেভেলের একটা খুব সাধারণ কলেজের ছাত্রছাত্রী, তারা এসে এই প্রতিবাদটা করছে। তার মানে এক ধরনের একেবারে নিচুর তলার থেকে একটা পরিবর্তন তৈরি হয়ে গেছে, যেটা আমি পরিষ্কার মনে হচ্ছে যে এই ধরো কাস্ট বা হিন্দু মুসলমান, এই যে 100 বছর ধরে যে মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু মুসলমান হলো দ্য রিয়েল পলিটিক্স অফ দিস কান্ট্রি, দেয়ারফর আব্দুল হাফিজকে পাকিস্তানি বলে লোকে গালাগাল দিয়েছে ওই সে তার ইন্দাসের ওখানে ওই গ্রামটায়, বা ওকে টেররিস্ট বলেছে, বা আমাদের অকথ্য ভাষায় লোকে গালাগাল দেয়, কারণ আমরা সবাই টুকরে টুকরে গ্যাং, খান মার্কেট গ্যাং, আন্দোলনজীবী অনেক কিছু বলা হয়। এরা এই জেনারেশন কিন্তু সেগুলো সব মানছে না। ওরা বলছে দিমাগি নকশাল, মানে আমাদের দিমাগটা তো আছে, তুমি আমাদের দিমাগটাকে ভয় পাও, তুমি আমাদের নকশাল আইডেন্টিটিকে ভয় পাও না, তুমি আমাদের দিমাগকে ভয় পাও। এটা পরিষ্কার বলছে। আরো যেটা হচ্ছে যে কাস্ট নিয়ে এখন কি বলবে তারা, এই ইস্যুটা কিন্তু সামনে আসবে, এবং সেটা এই ইলেকশনে হোক, পরের ইলেকশনে হোক, কোনো একটা সময় খুব দ্রুততার সঙ্গে এই ইস্যুটা কিন্তু সামনে আসবে। তখন তারা এটাকে নিয়ে কি করবে সেটা দেখার মতো। কিন্তু যেটা মনে হয়েছে রাঁচির প্রতিবাদের মধ্যে দিয়ে বা যন্তর মন্তরের প্রতিবাদের মধ্যে দিয়ে, ওদের কাছে এই কাস্টেরও কোনো মাথা মুন্ডু, তারা কিন্তু কাস্টটাকে একটা ক্যাটাগরি হিসেবে হয়তো বিয়ে শাদিতে তারা ইউজ করে। এরপর এদের ভয়েস অ্যাজ নাগরিক, অ্যাজ ভোটার, যেটা আমরা কোনোদিন এইভাবে দেখিনি, আমাদের দেখতে হবে। যেমন মহিলাদের ভয়েস এবং ভিজিবিলিটি আমরা ফাইনালি একনলেজ করতে বাধ্য হয়েছি। তাদের এখন অব্দি আমরা এই লাডলি বেহনা, অন্নপূর্ণা যোজনা আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে রেখেছি, কিন্তু এটা বেশি দিন চলবে না। মানে এটার ভবিষ্যৎ কিভাবে দেখবো? মানে আমরা কি কিছু অনুমান করব, নাকি আমরা অপেক্ষা করব যে এটা কোন দিকে মোড় নেয় দেখার জন্য? আরেকটু দেখতে হবে, মানে এখনো বলার সময় আসেনি। না, একটা আন্দোলন দিয়ে থোড়ি না কিছু বলা যায়। না, আমি বুঝতে চাইছি আপনার কাছ থেকে যে রাজনীতির গতিপথ যদি না পাল্টায়, চিন্তা ভাবনা যদি না মানে আপাদমস্তক আবার রিফ্লেক্ট করে আগে জেনে হোয়াট ডাজ দ্য ফিউচার সে টু ইউ, সেটা যদি না ভাবে, ওই দাদাগিরি করে পেট্রিয়ার্কি দিয়ে খুব একটা বেশি দিন চলবে না। এই জেনারেশন ফর সাম রিজন অনেক বেশি রিয়েলিস্টিক, আমি বলবো প্র্যাগম্যাটিক। তার কারণ তারা এই অনেক কিছু এক্সপেক্ট করে যে এটাই হবে। বিরোধীরা কি করবে? পাল্টাতে হবে, জ্ঞান দিলে আর চলবে না। মানে এই যে আমরা দেখলাম না, তৃণমূল কংগ্রেস যে টুকরো টুকরো হয়ে গেল, তারপর যে যার সুবিধা মতো এখানে ওখানে অ্যালায়েন্স করে টিকে থাকার চেষ্টা করছে, এই রাজনীতিটাও কিন্তু ইয়াং জেনারেশন, জেন জিও দেখছে, জেন আলফাও দেখছে, এবং তারা কিন্তু এই রাজনীতিটাকে সমর্থন করে না। দেখো কেন করবে, স্বাভাবিক, বা কেন করবে না সবটাই কিন্তু দেখতে হবে। হাউ দে অ্যাকচুয়ালি, মানে ইলেকশনে এসে কি করে
আমরা জানি না, লেফে দেখতে হবে, তাড়াহুড়ো করে কিছু বলা উচিত না বা এক্সপেক্টও করা উচিত না। এখন মোহন ভাগবত তো বলছেন জেনজির সঙ্গে কথা বলা উচিত। তিনি তিনি বলছেন বলছেন কথা বলবেন, তিনি বলছেন যে না না ওরা ইন্টারন্যাশনাল নয়। না না ওটা ওটা হলো আমি তোমাকে আর খারাপ বললাম না, তুমি ভালো মেয়ে। আরে এটা আবার কি? তোমার কাছ থেকে মোদিজি বলছেন যে আমি ক্ষমা করে দিচ্ছি। তোমার কাছ থেকে আমি কি চেয়েছিলাম নাকি? উই ডোন্ট নিড ইট। তোমার অ্যাপ্রুভাল দিয়ে, যেটা আমাদের দেশে ভীষণ স্ট্রং একটা সোশ্যাল কালচারাল একটা ফেনোমেনন, যে আমরা সবসময় লোকের অ্যাপ্রুভালটা চাই। এই জেনারেশন ডাজন্ট সিম টু ওয়ান্ট অ্যাপ্রুভাল ঠিক ইন দ্য সেম সেন্স। এটা ভেরি ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। ঠিকই, কিন্তু আমাদের রাজ্যের রাজনীতিতেও আমরা এখনো পর্যন্ত সেভাবে খুব আমার মনে হয় যে এই রাজ্যের যে নতুন সরকার, তারা তো বুঝতে পারছে না এই ফেনোমেননটা কি, তারা জানি না। তারা এটা যে একটা ফেনোমেনন, এটার সঙ্গে তাদের যে বাঁচতে হবে, আমার মনে হয় না সেই বোধটা এখনো তাদের হয়েছে। আমাদের এখন ওয়েট অ্যান্ড ওয়াচ, বিকজ ইট ইজ নট ইন ইয়োর হ্যান্ডস।